তোমাদের একাদশ শ্রেণীর আজকে যে ক্লাস সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের। তোমরা জানো যে ভূমিকম্প বলে একটি চ্যাপ্টার রয়েছে, সেই ভূমিকম্পের কারণ এবং ফলাফল এবং ভূমিকম্প সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। চলো আমরা ক্লাসটা আজকে শুরু করি। তোমরা ভূ আলোড়ন, ভূমির স্থিতিস্থাপকতা এবং ভূ অভ্যন্তরের গঠন এই সম্পর্কে তোমাদের পূর্ব জ্ঞান রয়েছে। তোমরা জানো সবাই যে আমাদের যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের থেকে প্রায় ৬,৩৭১ কিলোমিটার পর্যন্ত আমরা ভূমি পৃষ্ঠের বা ভূ আভ্যন্তরীণ কেন্দ্র হিসাবে বিবেচনা করি। এবং আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি যে ভূপৃষ্ঠের যে গঠন, ভূ আভ্যন্তরের যে গঠন, সেটা সাধারণত তিনটে স্তর দ্বারা গঠিত। ভূপৃষ্ঠ, যেটা আমরা যদি দৈর্ঘ্য দিকে ধরি, সেটা 0 থেকে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে 30 কিলোমিটার থেকে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত আমাদের আছে গুরুমণ্ডল, তারপরে আছে কেন্দ্রমণ্ডল। এবং আমরা জানি ভূপৃষ্ঠ যখন স্থিতিস্থাপকতায় আসে, তারপর থেকে ভূপৃষ্ঠের নিচে যে স্তরগুলো আছে সেই স্তরগুলো কিন্তু স্থিতিস্থাপকতায় এখনো পর্যন্ত আসেনি ভূপৃষ্ঠ ছাড়া। কারণ কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলে সেখানে উত্তপ্ত জ্বলন্ত ম্যাগমা সেখানে রয়েছে আমরা জানি। সেইখান থেকে বিভিন্ন কারণে যদি হঠাৎ করে ভূপৃষ্ঠের স্থিতিস্থাপকতা নষ্ট হয়, তোমরা জানো পীড়ন, সেই পীড়নের ফলে ভাঁজ সৃষ্টি হয়, চ্যুতি সৃষ্টি হয়। এবং তারপরে হঠাৎ করে যদি ভূপৃষ্ঠের অভ্যন্তরে কোনো আলোড়ন সৃষ্টি হয়, যে আলোড়নটা ভূপৃষ্ঠের ওপরে এসে প্রভাব বিস্তার করে, তখন সেটাকে আমরা এক কথায় বলি ভূমিকম্প। মানে ভূমিকম্প মানে কি, একটা শব্দ ভূমি, ভূমিভাগ, তার যদি কম্পন দেখা যায় সেটা কিরকম। দেখো তোমরা একটু লক্ষ্য রাখো, এই যে দেখো হঠাৎ করে একটা জায়গায় বাড়িঘর ভেঙে পড়ছে, মানুষ ছুটছে, দেখতে পাচ্ছ তোমরা যেন একটা কম্পন সৃষ্টি হচ্ছে। দেখো একটা যেন কম্পন সৃষ্টি হচ্ছে, এটাকেই আমরা উপলব্ধি করি। আমরা দেখেছি সাধারণত ভূমিকম্প কোনো কোনো জায়গায় খুব জোরালো হয়, কোনো কোনো জায়গা খুব মৃদু হয়। মৃদুগুলো আমরা অনুভব করতে পারি, কিন্তু জোরালোগুলো অনুভব করতে পারি। তাহলে দেখো, আমরা যদি ভূগোলের পরিভাষায় ভূমিকম্প কি বা কাকে বলে যদি আমরা দেখি, সেটা আমরা কিভাবে বলবো, বা প্রথমে তোমাদের আমি একটু বলে নেই যে এই ভূমিকম্প সম্পর্কে তোমাদের কি কি পড়তে হবে। প্রথম হচ্ছে ধারণা, ভূমিকম্প কি আমি একটু বললাম। এরপর ভূমিকম্প একটা লাইনে আমরা কিভাবে বলতে পারি সেটা বলছি। তারপরে আমরা কি ভূমিকম্পের কারণগুলো কি কি, ভূমিকম্প কি কারণে হয়, কারণগুলো কি কি সেগুলো সম্পর্কে জানবো। তারপরে কি ভূমিকম্পের ফলাফল, ভূমিকম্পের ফলে কি কি হয়। তারপরে আমরা জানবো ভূমিকম্প বলয়। এগুলো থেকে তোমাদের একটুই বলে রাখি যে ভূমিকম্প কাকে বলে, তার ধারণা সম্পর্কে যখন পড়বো সেখানে আমি বলবো ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে, উপকেন্দ্র কাকে বলে, ভূমিকম্পের ফলে সৃষ্ট বিভিন্ন রকম তরঙ্গ সৃষ্টি হয়, সেই তরঙ্গগুলো কি কি, তার পার্থক্য পরীক্ষায় কোশ্চেন আসে। তারপরে মেন কোশ্চেন ভূমিকম্পের কারণগুলো কি কি, কোশ্চেন আসে বট কোশ্চেন। ভূমিকম্পের ফলাফল কি কি, বট কোশ্চেন আসে। ভূমিকম্প বলয় সম্বন্ধে কি জানে রাখো, বা ভূমিকম্পের বলয়গুলো কোনগুলো পৃথিবীতে দেখা যায়, সেগুলো থেকে 3 নম্বরের কোশ্চেন আছে। এইগুলো গেল কোশ্চেনের ব্যাপার। তাহলে এইবারে আমরা দেখি যে ভূমিকম্প আমরা কাকে বলছি। দেখো এক কথা এখানে লেখা আছে, দেখো একটি আকস্মিক ভূ আলোড়ন প্রক্রিয়া। একটি আকস্মিক, হঠাৎ করে সাডেন একটা আলোড়ন, যেটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে সৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে এসে প্রভাব বিস্তার করে, তো সেই আলোড়নটাকে আমরা বলছি একটা আকস্মিক আলোড়ন। সেটা হচ্ছে ভূ আলোড়ন তথা ভূমিকম্প, যা ক্ষণস্থায়ী, বেশিক্ষণ স্থায়ী হয় না, কয়েক সেকেন্ড কয়েক মিনিট স্থায়ী হয়, এবং যার প্রভাব কিন্তু সুদূর প্রসারী। মানে অ্যাট এ টাইম, অ্যাট এ গ্লান্স একটা আলোড়ন এসে সারা ভূপৃষ্ঠের বিভিন্ন রকম জিনিসপত্রকে তছনছ করে দেয়। প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ের একটা চরম অবস্থা কিন্তু এই ভূমিকম্প, এবং যেটা ভূ অভ্যন্তরের নিচে সাধারণত, যেটা বললাম আমি, যে ভূপৃষ্ঠের নিচে যে 3টে স্তর আছে সেইখানে সংগঠিত হয়। তাহলে দেখা যাক, এই যে দেখো ছবি, ঠিক ভূপৃষ্ঠের নিচে
আমরা যদি এই জায়গায় ধরি এটা ভূপৃষ্ঠের ওপরে, তার ঠিক নিচে এই আর্থকোয়েক বা ভূমিকম্পটা সংঘটিত হচ্ছে। সেটা সংঘটিত হওয়ার পরে এই যে তিনটে আমাদের স্তর, এই তিনটে স্তরের মধ্যে সংঘটিত হচ্ছে এবং যেখানে হচ্ছে এটাকে আমরা কি বলছি, ভূমিকম্পের কেন্দ্র। কম্পনের তরঙ্গ যেখানে উৎপত্তি স্থল প্রায় ভূপৃষ্ঠ থেকে 5 থেকে 700 কিলোমিটার গভীরতায় অবস্থান করে, এটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। আরেকটা কি, ভূমিকম্পের উপকেন্দ্র। ঠিক দেখো, যেইখানে ভূমিকম্পটা সৃষ্টি হচ্ছে তার ঠিক ওপরে গিয়ে পুরো সমান্তরালে যেইখানে ভূপৃষ্ঠে উন্মুক্ত হচ্ছে কম্পনটা, সেটাকে আমরা বলছি ভূমিকম্পের উপকেন্দ্র, ঠিক সোজাসুজি ওপরে। এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভূমিকম্পের কেন্দ্র এবং ভূমিকম্পের উপকেন্দ্র। এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে, মানে এটা মানে মনে রাখবে, তোমরা ছবিতেও দেখলে কি, যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যেখানে ভূমিকম্পর উৎপত্তি হচ্ছে, যেখানে সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা বলছি ভূমিকম্পের কেন্দ্র। হয়েছে, সেই কেন্দ্রটা হচ্ছে যে প্রায় আমাদের ভূপৃষ্ঠ থেকে 5 থেকে 700 কিলোমিটার গভীরতায় অবস্থান করে। আর ঠিক যেখানে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, মানে আমার এই হাতটায় যদি ভূমিকম্প সৃষ্টি হয়, এর ঠিক সরাসরি ওপরে যেখানে ভূপৃষ্ঠে এসে সে প্রথমে আত্মপ্রকাশ করছে, সেই জায়গাটাকে আমরা বলছি ঠিক সরাসরি উপরে, সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। বুঝছি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আসা যাক, আমি যে বললাম যে বিভিন্ন রকম যে ভূমিকম্প সৃষ্টি হয়, সেটা তরঙ্গের আকারে সৃষ্টি হয়। কারণ সেই তরঙ্গগুলো কি কি, তার ভূপৃষ্ঠে ভূমিকম্পের ফলে সৃষ্ট যে তরঙ্গ, সেটাকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, প্রাথমিক তরঙ্গ, যেটাকে আমরা বলছি পি ওয়েভ, প্রাইমারি ওয়েভ। সেটা কি, খুব এই শক্তিটা হচ্ছে খুব শক্তিশালী হয় এই তরঙ্গটা, এবং এটা হচ্ছে কঠিন হয়, তরল এবং ভারী সব জায়গার ভেতর দিয়ে প্রবাহিত হতে পারে, যেতে পারে, এবং গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় 6 কিমি। এর গতিবেগ প্রতি সেকেন্ডে 6 কিমি, এবং এই তরঙ্গ দৈর্ঘ্য ছোট এবং মাঝারি হয়, ছোট এবং মাঝারি, এবং ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের ভেতর দিয়ে অগ্রসর হয়। বুঝেছি, সেটা কিরকম দেখো, আরেকটা তরঙ্গ সেটা হচ্ছে যে গৌণ তরঙ্গ, যেটা যে পি তরঙ্গের চেয়ে দুর্বল। এটা কিন্তু কঠিন অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা যেমন কঠিন তরল সবের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এই গৌণ তরঙ্গটা এস ওয়েভটা সেটা হচ্ছে কঠিন অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এবং এর গতিবেগ সেকেন্ডে 3.5 কিলোমিটার। এবং এটাও ঠিক পি তরঙ্গ এবং এস তরঙ্গ প্রায় একই, এগুলো হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়, ছোট এবং মাঝারি হয়, এবং এটা হচ্ছে মোটামুটি এই দুটো তরঙ্গের ক্ষয়ক্ষতি মোটামুটি করে, খুব একটা বেশি তরঙ্গের ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু খুব বেশি নয়। তাহলে এই দুটো তরঙ্গ কিভাবে ক্রিয়াশীল হয় দেখো, এইখানে তোমরা ছবিতে লক্ষ্য রাখো, দেখো এই যে এটা হচ্ছে যে পি তরঙ্গ, পি তরঙ্গ কিভাবে কার্য করছে তোমরা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে যে এস তরঙ্গ। হয়েছে, এরপরে আমরা পরের যে তরঙ্গটা, যেই তরঙ্গের ফলে ভূপৃষ্ঠে সর্বাধিক ক্ষতি হয়, যে তরঙ্গটা সেটা হচ্ছে যে পৃষ্ঠ তরঙ্গ, সেটা হচ্ছে যে এল ওয়েভ, ভূপৃষ্ঠ বরাবর প্রসারিত হয় এবং কম গতিবেগ, এর গতিবেগ খুব কম, এদের অন্যদের মতো গতিবেগ এত বেশি নয়, কিন্তু এর বিধ্বংসী ক্ষমতা সবচেয়ে বেশি, এবং এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো, উপরের যে তরঙ্গ দৈর্ঘ্য পি এবং এস তরঙ্গ দৈর্ঘ্য যে ছোট আকারের হয়, কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য খুব বড় হয়, এবং ভূত্বকের মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়, এবং এর হচ্ছে ধ্বংস করার ক্ষমতা খুব বেশি। এই যে এই তরঙ্গটা একটু লক্ষ্য রাখো, দেখো কিভাবে কাজ করছে, এই যে দেখো, হচ্ছে পুরো ঢেউ খেলানো, পুরো কম্পনের আকারে কাজ করে, এবং যার গতিবেগটা হচ্ছে যে গতিবেগ খুব কম, কিন্তু ধ্বংস করার ক্ষমতা এই ওয়েভের সবচেয়ে বেশি। তাহলে তোমরা এই তিনটে তরঙ্গ পড়বে, পরীক্ষাতে কোশ্চেন আসে কি এখান থেকে পি তরঙ্গ, এস তরঙ্গ বা এল তরঙ্গের পার্থক্য আসে, সেটা একটু তোমরা দেখবে। এরপরে যাই আমরা, যে আমরা তো দেখলাম যে ভূমিকম্প কিভাবে হয়, ভূমিকম্প তার তরঙ্গগুলো কি কি, ভূমিকম্প কোথায় হয়। এইবারে আমরা জানবো যে অ্যাকচুয়ালি ভূমিকম্প সৃষ্টি কেন হয়, ভূমিকম্পের সৃষ্টির কারণগুলো কি কি, কোন কোন কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। প্রথমে দেখো, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে প্লেট ভূগাঠনিক কারণে ভূমিকম্প। এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, প্লেট ভূগাঠনিক কারণে ভূমিকম্প। দেখো এই প্লেট, এই শব্দটা তোমরা কিন্তু যখন ক্লাস 9-এ পড়ো
তখনও শুনেছো যেখানে পর্বত সৃষ্টি হয়। প্লেট মানেটা কি আমি একবার একটু তোমাদের বলে দেই। সেটা হচ্ছে দেখো আমাদের এই ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের নিচে যে গুরুমণ্ডল তথা অ্যাস্থনোস্ফিয়ার আছে, সেই অ্যাস্থনোস্ফিয়ারের এবং আমাদের ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে যে সমসত্ব পদার্থ দ্বারা গঠিত কতগুলো কঠিন এবং শক্ত প্লেট আকারে যে খণ্ড, সেই খণ্ডটাকে আমরা প্লেট বলছি। কিন্তু অবাক ব্যাপার, এই প্লেটগুলোর ফলে কি হয়, সারা পৃথিবীতে বিভিন্ন ভূগাঠনিক কাজ, ভূ ধ্বংসাত্মক কাজ সব কিছু হয়। এই প্লেটগুলো কি হয়, এরা সতত চলমান, এরা চলমান মানে চলতে থাকে। কিরকম চলতে থাকে, সাধারণত আমরা জানি যে গুরুমণ্ডল বা অ্যাস্থনোস্ফিয়ারে কি আছে, গলিত ম্যাগমা। এই সে গলিত ম্যাগমা, সেখানে কি হয়, ওপরের দিকে কিছুটা ঠান্ডা শীতল ম্যাগমা এবং তার নিচে গরম ম্যাগমা। এর ফলে শীতল এবং গরম ম্যাগমা তাদের স্থান পরিবর্তনের জন্য তারা কি করে, একটা স্রোতের সৃষ্টি করে, মানে ওপর থেকে শীতল সে নিচের দিকে আসে, নিচের গরম পদার্থ সে উপরের দিকে যায়। এইখানে একটা পরিচলন তাপ স্রোতের সৃষ্টি হয় এবং যেই পরিচলন তাপ স্রোত কি করে, এই যে প্লেট, এই প্লেটগুলোকে বিভিন্ন দিকে মুভমেন্ট করতে সাহায্য করে। তাহলে এই মুভমেন্ট কিরকম হয়, একটা প্লেট আরেকটা প্লেটকে গিয়ে ধাক্কা মারে, বুঝেছে। এবং এখানে দেখা যায় যে প্লেটটা ভারী সে কিন্তু যে হালকা প্লেট তার নিচে চলে যায়, এটা একটা মুভমেন্ট হয়। আরেকটা মুভমেন্ট কি হয়, দুটো প্লেট আছে তারা পরস্পরের বিপরীত দিকে সরতে থাকে। আরেকটা মুভমেন্ট কি হয়, দুটো প্লেট পরস্পরকে পাশ কাটিয়ে চলে যায়। তাহলে এই তিনটে প্লেটের ফলেই কিন্তু, এই তিনটে প্লেটের মুভমেন্টের ফলেই কিন্তু কি হয়, আমাদের কিন্তু এই ভূমিকম্প হয়। তাহলে সেটা কিভাবে হয় একটু লক্ষ্য রাখো। ফার্স্ট হচ্ছে অভিসারী পাত সীমান্ত। এই যে আমি বললাম যে দুটো পাত যখন পরস্পর কাছাকাছি আসছে, তখন কি হচ্ছে, অপেক্ষাকৃত যে হালকা পাত সেটা হচ্ছে যে কি হচ্ছে, যে ভারী পাতে সে ভারী পাতটা নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে হালকা পাতের নিচে প্রবেশ করছে। এর ফলে কি হয়, সেখানে ভূমিকম্প সৃষ্টি হয়। 2008 সালে 26শে ডিসেম্বর ভারতীয় পাত বার্মা পাতের নিচে নিমজ্জনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। এটা কিভাবে হয় তোমরা পাশের একটু ছবিটা লক্ষ্য রাখো, তাহলে সেখানে তোমরা দেখতে পাবে। এই যে দেখো, এই ছবিটা আগে দেখে নাও। এই যে একটা পাত, আমরা যদি এই পাতটা ধরি, এটা ভারী পাত হচ্ছে, এই ভারী পাতটা এই হালকা পাতের নিচে চলে যাচ্ছে, এইখানে ভূমিকম্প সৃষ্টি হয়। তারপরে সেকেন্ড কি আসছে, প্রতিসারী পাত সীমান্ত। প্রতিসারী পাত মানে যদি বললাম দুটি পাত ক্রমশ নিজেদের থেকে দূরে সরে যাচ্ছে, এর ফলে সেইখানে যে স্থিতিস্থাপকতা ছিল যে ভূপৃষ্ঠের, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ফলে সেইখানে কিন্তু ম্যাগমা উত্থান হয়, সেখানে চাপ সৃষ্টি হওয়ার ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। এটা মধ্য ভারতের মহাসাগরীয় যে শৈলশিরা বরাবর যে ভূমিকম্প, এটা তার এক উদাহরণ। এই যে দেখো ছবিটাতে দেখতে পাচ্ছ, দুটো পাত পরস্পরের থেকে দুদিকে সরে যাচ্ছে, এর ফলে এই যে এই জায়গায় ম্যাগমার চাপ বা ম্যাগমা যখন উদ্গীরণ হচ্ছে, তখন সেখানে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হবে। আরেকটা কি পাত আছে, সেই পাতটার নাম হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত। সেই নিরপেক্ষ পাত সীমান্ত কি, একটা পাত অন্যটি পাতের গা ঘেঁষে যতক্ষণ অতিক্রম করছে, তখন সেখানে কি হয়, একটা ট্রান্সফর্ম চ্যুতি সৃষ্টি হয় এবং সেখানে বিধ্বংসী ভূমিকম্প সৃষ্টি হয়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে পশ্চিমে ক্যালিফোর্নিয়াতে এই ভূমিকম্পটা সৃষ্টি হচ্ছে। এখানে আমার ছবিটাতে ঢাকা পড়ে গেছে, দুটো পাত যখন একটা পাত আরেকটা পাতের গা ঘেঁষে তারা চলে যাচ্ছে, তখন কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। তাহলে তোমরা মনে রাখবে তিনটে পাত, একটা অভিসারী পাত সীমান্তে গঠিত ভূমিরূপ এই ভূমিকম্প, আরেকটা হচ্ছে প্রতিসারী পাত সীমান্তে গঠিত ভূমিকম্প, আরেকটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্তে গঠিত ভূমিকম্প। তাহলে এই হচ্ছে প্লেট গাঠনিক কার্যের ফলে ভূমিকম্প এইভাবে সৃষ্টি হয়। এরপরে দেখো, এই যে ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো একটা পাত আরেকটা পাতের নিচে ক্রমশ চলে যাচ্ছে, এর ফলে সেইখানে কিন্তু প্রবল আকারে ভূমিকম্পের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছ তোমরা, সে চলে যাওয়ার ফলে নিচের যে ম্যাগমা বা লাভা, সেটা ক্রমাগত যখন ভূপৃষ্ঠে চাপ দিচ্ছে, সেই চাপের ফলে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। সরি। এরপর দেখো, চ্যুতির কারণে ভূমিকম্প। আমরা একটু আগেই প্রথমে আমি তোমাদের বলেছিলাম, ভূপৃষ্ঠের যে পীড়ন, সেই পীড়নের মাত্রা প্রথমে যখন খুব অল্প থাকে তখন সেখানে ভাঁজ সৃষ্টি হয়, পীড়নের মাত্রা যদি ক্রমাগত বাড়ে তখন সেখানে চ্যুতি সৃষ্টি হয়। সেই চ্যুতির ফলেও কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয়। সেটা কিভাবে হয় দেখো, সেটা হচ্ছে শিলায় যখন অত্যাধিক চাপ এবং টান
পড়ে তখন সেখানে চ্যুতি সৃষ্টি হয়। এবং ফার্স্ট হচ্ছে স্বাভাবিক চ্যুতি বরাবর। স্বাভাবিক চ্যুতি বরাবর কি, চ্যুতিতল বরাবর পাদমূল যে প্রাচীর অপেক্ষা ঝুলন্ত প্রাচীর যদি নিচে নামার ফলে, ঝুলন্ত প্রাচীর যদি নিচে নেমে যায় আর পাদমূল প্রাচীরটা যদি উপরে উঠে যায়, তখন কি হবে দেখো, তোমরা ছবিতে একটু লক্ষ্য রাখো। এই যে দেখো এইখানে হচ্ছে যে এটা ঝুলন্ত প্রাচীর, এটা পাদমূল প্রাচীর। তাহলে দেখো কি হচ্ছে, এই পাদমূল প্রাচীরটা কি হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে, ঝুলন্ত প্রাচীরটা নিচের দিকে নেমে যাচ্ছে। তার ফলে এই যে জায়গা বরাবর এখানে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হবে। এরপর চলে যাই বিপরীত চ্যুতি। বিপরীত চ্যুতি ঠিক স্বাভাবিক চ্যুতির ঠিক উল্টোটা। সেটা কি, সংনমন বল যখন বেশি হবে, যখন সংনমন বল বেশি হবে তখন খাঁড়া চ্যুতিতল বরাবর, একবারে স্ট্রিপ খাঁড়া চ্যুতিতল বরাবর কি হবে, পাদমূল প্রাচীরটা কি হবে, পাদমূল প্রাচীরের ওপরে ঝুলন্ত প্রাচীর উঠে যাবে। এইখানে কি হয়েছিল, পাদমূল প্রাচীরের নিচে ঝুলন্ত প্রাচীর চলে এসেছিল। এখানে কি হচ্ছে, সংনমন ফলে এই যে পাদমূল প্রাচীর, এই পাদমূল প্রাচীরের উপরে এই হ্যাঙ্গিং ওয়াল যেটা ঝুলন্ত প্রাচীর, সেটা উপরের দিকে চলে যাবে। তখন সেখানে ভূমিকম্প সৃষ্টি হবে। কিভাবে একটু লক্ষ্য রাখো, এই যে দেখো দুটো একটা পাদমূল প্রাচীর একটা ঝুলন্ত প্রাচীর, যখন ঝুলন্ত প্রাচীর উপরে চলে যাচ্ছে পাদমূল প্রাচীরের, তখন এই জায়গা বরাবর কি হচ্ছে, ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। তাহলে বিপরীত চ্যুতির ফলেও কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয়। এরপরে আমরা কি জানবো, আয়াম স্থলন চ্যুতি। ফাটলের দুদিকের ভূখণ্ডের আয়ামের সমান্তরাল যদি সরণ হয়, যখন একটা ফাটল আছে দুদিকের ভূখণ্ডের আয়াম বরাবর সমান্তরালে যদি সরণ হয়, তাদের যদি সরণ ঘটা দেয় সমান্তরাল ভাবে, তখন সেখানে ভূমিকম্প সৃষ্টি হবে। কিরকম একটু ছবিতে দেখে নাও। সেটা দেখো, এই যে দেখো দুটো ফাটলের দুদিকে আয়ামের সমান্তরাল যে কি হচ্ছে, সরণ ঘটছে, সেই সরণের ফলে এই জায়গায় কি হচ্ছে, ভূমিকম্প সৃষ্টি হচ্ছে। তাহলে চ্যুতির কারণে তিন ভাবে আমরা ভূমিকম্প সৃষ্টির কারণ দেখতে পেলাম। এরপর চলে যাই, তোমরা ছবিটাতে লক্ষ্য রাখো, এটা হচ্ছে তোমরা জানো পড়ে এসেছো আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ভূপৃষ্ঠের নিচে যে লাভা বা ম্যাগমার চেম্বার আছে, সেখান থেকে যে ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান পায় বা ফাটল পায়, সেখান থেকে যদি বাষ্প ক্রমাগত নুড়ি বালি সজোরে গতিতে প্রবাহিত হয় বা লাভার যদি ক্রমশ উদ্গীরণ হয়, তাহলে সেখানে কিন্তু প্রবল আকারে ভূমিকম্পের সৃষ্টি হবে। সেই ছবিতে তোমরা একটু দেখো, সেটা দেখো যেভাবে ভূপৃষ্ঠের নিচ থেকে যে ম্যাগমা চেম্বার থেকে এই যে উদ্গীরণ হচ্ছে ভূপৃষ্ঠের এই যে লাভা, এইখানে কিন্তু প্রবল পরিমাণে কি হবে, এই যে দেখো ভূমিকম্পের সৃষ্টি হবে। এটা হচ্ছে যে ভূমিকম্পের সৃষ্টির একটা উল্লেখযোগ্য কারণ, সেটা হচ্ছে অগ্নুদ্গমের কারণে ভূমিকম্প। এই যে ভূগর্ভ থেকে গলিত ম্যাগমা ও লাভা বা বাষ্প প্রচন্ড জোরে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার চেষ্টা করলে ভূত্বকে খুব জোরে ধাক্কা দেয়, হয়েছে, তখন সেখানে ভূমিকম্প হবে। জাভা এবং সুমাত্রার কাছে ক্রাকাতোয়া যে আগ্নেয়গিরি থেকে অগ্নুদ্গমের সময় এইরকম কিন্তু ভূমিকম্প প্রায় ঘটে থাকে। এরপরে চলে যাই আমরা, পার্বত্য অঞ্চলে হিমানি সম্প্রপাত হলে ভূমিকম্প হয়। আমরা জানি যে পার্বত্য অঞ্চলে সেখানে কি আছে, বরফের স্তূপ, প্রচুর পরিমাণে বরফ আছে। সেই বরফ যদি হঠাৎ করে সে কি করে, মাধ্যাকর্ষণ শক্তি বা অন্য কোনো ভূপৃষ্ঠের কোনো কারণে, ভূ অভ্যন্তরীণ কারণে হঠাৎ করে যদি সেই পর্বতের গা থেকে বরফের চাই যদি হঠাৎ করে যদি সম্প্রপাত হয়, নিচে নামে, তাহলে সেখানে ভারসাম্যহীনতার জন্য কি হবে, সেখানে প্রবল পরিমাণে ভূমিকম্পের সৃষ্টি হবে। দেখো হিমানি সম্প্রপাত, এই যে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, হঠাৎ করে একটা জায়গায় প্রবল পরিমাণে, এই যে প্রবল পরিমাণে কি হচ্ছে, বরফ নামতে যাতে হিমানি সম্প্রপাত হচ্ছে। এর ফলে এই যে দেখো নিচের যে জায়গা উপত্যকাঞ্চলে, সেখানে বিভৎসভাবে কি হবে, ভূমিকম্প সৃষ্টি হবে। এটা হচ্ছে পার্বত্য অঞ্চলে সাধারণত এই হিমানি সম্প্রপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয় বা ভূমিকম্প দেখা যায়। এরপরে চলি আমরা আরেকটা পার্বত্য অঞ্চলের কারণ, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে এলাকায় বিরাট যদি ধস নামে। তোমরা কোনোদিন যদি পার্বত্য অঞ্চলে ঘুরতে যাও, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে যদি তোমরা ঘুরতে যাও, যখন তোমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাবে, বিশেষ করে বর্ষাকালে বা অন্য সময় তোমরা দেখতে পাবে হঠাৎ করে হয়তো তুমি যে গাড়িতে যাচ্ছ সেই গাড়ি হঠাৎ করে থেমে গিয়েছে, তোমরা নেমে দেখলে অনেক গাড়ির সারি, কোনো গাড়ি যাচ্ছে না। তারপরে তোমরা একটু হেঁটে হেঁটে গিয়ে দেখলে যে একটা পাহাড়, আমরা পাহাড়ের মধ্য দিয়ে, যে পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা কাটিং করা আছে, রাস্তা তৈরি করা আছে, সেই রাস্তায় দেখলে যে হঠাৎ করে একটা পর্বতের থেকে প্রচুর পাথর সেখানে
রাস্তাতে পড়ে গেছে, রাস্তা পুরো ব্লক হয়ে গেছে, রাস্তা জ্যাম হয়ে গেছে, সেইটা হচ্ছে যে তাকে আমরা বলছি পার্বত্য এলাকায় ধস। এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। সেই পার্বত্য এলাকায় যদি ক্রমাগত ধস নামে বা হঠাৎ করে যদি ধস নামে, তাই ঠিক একই রকম স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে সেখানে কিন্তু প্রবল আকারে ভূমিকম্পের সৃষ্টি হয়। তোমরা দেখো এই ছবিটাতে দেখো, হঠাৎ করে পার্বত্য অঞ্চলে একটা জায়গা থেকে বিভৎস ধস নামছে, এর ফলে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়। নেক্সট, এগুলো গেল আমাদের অ্যাকচুয়ালি প্রাকৃতিক যে কারণ। ভূমিকম্পের সৃষ্টির যদি আমরা কারণ বলি, সেই প্রাকৃতিক কারণের মধ্যে এইগুলো আমরা পড়ছি, প্রকৃতি সৃষ্ট। এছাড়াও মানবিক সৃষ্ট, মনুষ্য সৃষ্ট কিছু কারণ আছে, সেগুলো আমরা একটু জেনে নেই। সেটা দেখো, এছাড়াও কি আছে, পারমাণবিক বোমার পরীক্ষা নিরীক্ষা। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন রকম সুবিধার জন্য আমরা পারমাণবিক বোমা তৈরি করি, এবং পারমাণবিক বোমা তৈরি করার পর তার শক্তি করার ক্ষমতা কত বেশি হবে, বা সেটা আদৌ কি ঠিকঠাক তৈরি হয়েছে, তার জন্য আমরা কি করি, পারমাণবিক বোমা আর পরীক্ষা নিরীক্ষা করি। এবং এই পরীক্ষা নিরীক্ষা আমরা সাধারণত বিভিন্ন ফাঁকা জায়গায়, উন্মুক্ত জায়গায় করা হয়। কিন্তু এর ফলেও কিন্তু এই পারমাণবিক বোমা নিরীক্ষার ফলেও কিন্তু যখন আমরা করি, তখন কিন্তু সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। তার জ্বলন্ত উদাহরণ আছে, যেমন 1974 সালে এবং 1999 সালে রাজস্থানের পোখরানে যে পরমাণু বোমা বিস্ফোরণ করা হয়েছিল, সেখানে কিন্তু প্রবলভাবে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ। অত্যাধিক খনি উত্তোলন, তোমরা শুনেছো যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাটির নিচে যে কয়লা বা লোহা করি গাছে, সেটা যদি ক্রমাগত আমরা তুলে নেই, সেখানে একটা হ্যালোফেস ফাঁকা অবস্থান তৈরি হয়। সেই ফাঁকা অবস্থান তৈরি হওয়ার ফলে কি হয়, ভূপৃষ্ঠের যে স্থিতিস্থাপকতা সেটাও নষ্ট হয়ে যায়। তার ফলে কিন্তু ক্রমাগত সেখানে হঠাৎ করে কোনো সময় ভূমিকম্প সৃষ্টি হতে পারে। এটা একটা উল্লেখযোগ্য কারণ। জলাধার নির্মাণ, আমরা কি করি, আমরা আমাদের সুবিধার জন্য আমরা বিভিন্ন রকম ড্যাম তৈরি করি, বাঁধ তৈরি করি নদীর ওপরে। নদীর স্বাভাবিক যে গতি, সেই স্বাভাবিক গতিপথকে আমরা বাধা দিয়ে সেখানে আমরা কি করি, ড্যাম বা বাঁধ তৈরি করি। বা বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তোমরা দেখেছো বিভিন্ন রকম বাঁধ তৈরি করা হয়েছে। বহুমুখী নদী পরিকল্পনা যেগুলোকে আমরা বলি, সেই বহুমুখী নদী পরিকল্পনায় এই জলাধার নির্মাণের ফলে কিন্তু সেখানে ভূমিকম্প সৃষ্টি হয়। কারণ হঠাৎ করে আমরা জলের চাপকে রাখতে পারি না। যেমন আমরা জলাধার নির্মাণের ফলে এখানে ভূমিকম্প হয়েছিল, আমরা একটা উদাহরণ দিতে পারি। 1967 সালে 10ই ডিসেম্বর মহারাষ্ট্রের কয়না বাঁধে যে সঞ্চিত যে জলরাশি, সেই জলরাশির চাপের ফলে কিন্তু সেখানে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। এটা একটা উল্লেখযোগ্য কারণ। আর পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ, কারণ পার্বত্য অঞ্চলে আমি একটু আগেই বললাম পার্বত্য অঞ্চলে ধস, সেই ধস সৃষ্টি হওয়ার কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে পার্বত্য অঞ্চলে আমরা রাস্তাঘাট নির্মাণ করি। আমরা পার্বত্য অঞ্চলে কি পাহাড়কে কেটে অবৈজ্ঞানিক পদ্ধতিতে রাস্তাঘাট নির্মাণ করি, সেই রাস্তাঘাট নির্মাণ করার ফলেও কিন্তু সেখানে আমরা ভূমিকম্প সৃষ্টি হয়। এইবারে চলে আসি, আমরা এগুলো জানলাম যে ভূমিকম্প সৃষ্টির কারণগুলো কি কি। এরপর আমরা জানবো যে ভূমিকম্প সৃষ্টি হলে তার ভূমিকম্পের ফলাফল বা প্রভাবটা কি। দেখো, আমি বলি যে যে কোনো জিনিস ভূপৃষ্ঠে যখন সৃষ্টি হয়, সেটা হচ্ছে যে ভূ আভ্যন্তরীণ কারণে হোক বা ভূ বহিরস্থ কারণে হোক, সেটা সাধারণত দুটো দিক থাকে। একটা যদি আমরা বলি সুফল দিক, একটা কুফল দিক, বা ভূগোলের ভাষায় যদি আমরা বলি একটা ভূ ধ্বংসাত্মক দিক আর একটা ভূ গাঠনিক দিক। তাহলে আমরা দেখে নেই, এগুলো খুব সহজ, এগুলো তোমরা একবার করে একটু দেখে নাও, তোমরা নিজেরা একটু পড়বে যে ভূমিকম্পের ফলে কি কি হয়। আমি এখানে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ধ্বংসাত্মক আর একটা হচ্ছে গঠনমূলক। ধ্বংসাত্মক মানে কি, যে পৃথিবী পৃষ্ঠে ভূপৃষ্ঠে ভূমিকম্প যদি সংঘটিত হয়, ভূমিকম্প সংঘটিত হওয়ার ফলে সেখানে কি ধ্বংস হয়, সেই ধ্বংসাত্মক তার ভূমিকাগুলো কি কি। নাম্বার ওয়ান, নদীর যে গতিপথ, একটা নদীর গতিপথ থাকে, তো হঠাৎ করে যদি সেখানে ভূমিকম্প হয়, তাহলে দেখা গেছে সেই নদীর কিন্তু গতিপথ কিন্তু পরিবর্তন হয়ে যায়। সেকেন্ড কি, হ্রদের সৃষ্টি, কোনো জায়গায় হ্রদ নেই কিন্তু ভূমিকম্প হয়েছে, সেখানে হঠাৎ করে ভূমির অবনমন জনিত কারণে সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে। ধস নামা, হঠাৎ করে যদি ভূমিকম্প হয়, একটা জায়গায় উপরী অঞ্চল থেকে নিম্নের দিকে ক্রমাগত ধস নামতে থাকে। ভূগর্ভ থেকে যে ভৌম জল আছে,
সেই ভৌম জল হঠাৎ করে বা ভূপৃষ্ঠের নিচে বা নদীর নিচে যে বালি আছে সেই বালি কিন্তু উত্তোলিত হয়ে আসতে পারে ভূ অভ্যন্তর থেকে ভূপৃষ্ঠের ওপরে। তারপরে কি সুনামি সৃষ্টি, একটা উল্লেখযোগ্য কারণ, এটা সম্পর্কে তোমাদের আলাদা কোশ্চেন আছে, সুনামি কি, সুনামি কিভাবে সৃষ্টি হয়, এবং আমরা জেনেছি এর সুনামি ফলাফল কিন্তু ব্যাপক। সুনামি কিছুই না, আমাদের ভূপৃষ্ঠে যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পটা যদি সমুদ্রপৃষ্ঠে হয় তাহলে সমুদ্রের যে জলরাশি তার ধ্বংসাত্মক করার ক্ষমতা বা সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউটা কিন্তু প্রবল আকারে ধ্বংসাত্মক আকারে একটা বিল্ডিংকে নষ্ট করে দিতে পারে, সেটাকে আমরা বলছি সুনামি। এটা একটা একটা ভূমিকম্পের ফলাফল। ভূমির উত্থান ও অবনমন, এই ভূপৃষ্ঠে যখন ভূমিকম্প হয় কোনো জায়গায় হঠাৎ করে ভূমিরূপ আপলিফমেন্ট উপরে উঠে যেতে পারে, আবার কোনো জায়গায় অবনমন সৃষ্টি হতে পারে। জল নিগম প্রণালী পরিবর্তন, আমাদের যে বিভিন্ন নদী দ্বারা যে বিভিন্ন রকম জল নিগম প্রণালী সৃষ্টি হয়েছিল, সেই জল নিগম প্রণালীকে কিন্তু বিঘ্নিত করতে পারে, বাধা দিতে পারে এবং তার পরিবর্তন ঘটাতে পারে এই ভূমিকম্পের প্রভাব বা ফলাফল। আরেকটা কি, যেটা খুব মোস্ট ভাইটাল থিং, সেটা হচ্ছে যে এই যে এতগুলো বললাম এগুলো সব ভূপৃষ্ঠে হচ্ছে, কিন্তু তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব মানুষের আসছে, কিন্তু সবচেয়ে মারাত্মক সেটা হচ্ছে, তোমরা ফার্স্ট যে আমি ছবিটা দেখিয়েছিলাম যে হঠাৎ করে একটা জায়গায় বা আমি এখন যে বলছি বা তোমরা যে এখন শুনছো, হঠাৎ করে যদি এখানে প্রবল আকারে ভূমিকম্প হয় তাহলে আমরা জানবো না যে আমরা কোথায় চলে যাব। আমাদের সামনে যে বড় বড় বিল্ডিং আছে সেগুলো কিন্তু নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে, এবং আমাদের বিভিন্ন রকমের জীবন্ত অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, এবং যা যা আমাদের সম্পত্তি আছে বিভিন্ন রকম, সেই সম্পত্তি অনায়াসে নষ্ট হয়ে যাওয়ার ক্ষমতা আছে অ্যাট এ গ্লান্স হঠাৎ করে। এই গেল আমাদের ভূমিকম্পের ফলাফলের প্রভাব, মানে ধ্বংসাত্মক প্রভাব। কিন্তু এর কিছু গঠনমূলক প্রভাব আছে, সেগুলো কি কি? নাম্বার ওয়ান, আমরা ভূ অভ্যন্তরের সম্পর্কে ভূপৃষ্ঠের নিচে বিভিন্ন তথ্য লাভ করতে পারি। যে ভূমিকম্প যে তরঙ্গ, সেই তরঙ্গ দ্বারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি। আমি এর একটা জিনিস এড়িয়ে গেছি, আমি একটু বলে নেই যে এই ভূমিকম্প আমরা যে মাপি, এই ভূমিকম্প তরঙ্গের যে গতিবিধি তার লিপিবদ্ধ করার একটা যন্ত্র আছে, তোমাদের শর্ট কোশ্চেন আছে, সেটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। আরেকটা ভূমিকম্পের তীব্রতা কত হলো, এই যে তোমরা ভূমিকম্প শোনো যে হঠাৎ করে গুজরাটে ভূমিকম্প হয়ে গেছে, হঠাৎ করে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, তার রিক্টার স্কেলে মান হচ্ছে 6.7। তার মানে এই ভূমিকম্পের যে তীব্রতা সেটা মাপক যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল, বুঝেছে? এটা একটু মনে রাখবে, শর্ট কোশ্চেন আসবে। এরপরে হচ্ছে নতুন ভূভাগের সৃষ্টি। কোনো জায়গায় হঠাৎ করে ধরো কোনো মাউন্টেন ছিল, পর্বত ছিল, কিন্তু সেখানে হঠাৎ করে ধরো কোনো মালভূমি সৃষ্টি হয়ে গেছে, বা এইরকম নতুন ভূভাগের সৃষ্টি হতে পারে। খনিজ সম্পদের প্রাপ্তি, এই যে বললাম ভূমিকম্প অ্যাকচুয়ালি ওলট পালট করে দেয় সবকিছু, তাহলে ভূমিকম্পর ফলে যদি ভূ অভ্যন্তরের যে খনিজ পদার্থগুলো ছিল সেই খনিজ পদার্থগুলো ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে যেতে পারে, তখন আমরা খনিজ পদার্থ পেতে পারি। মৃত্তিকা সৃষ্টি, বিভিন্ন রকম শিলা আছে, সেই শিলা বিভিন্ন রকম পদ্ধতিতে সেই মৃত্তিকা সৃষ্টি হতে পারে ভূমিকম্পের ফলে। আর কি, প্রশোভনের সৃষ্টি, হঠাৎ করে যে বললাম ভূ অভ্যন্তরের নিচে যে ভৌম জলের ভান্ডার আছে, সেই ভৌম জলের ভান্ডার হঠাৎ করে উন্মুক্ত হয়ে যেতে পারে, সেই জলটা ভূপৃষ্ঠের উপরে উন্মুক্ত যখন হচ্ছে তখন সেটা প্রশোভনের সৃষ্টি হচ্ছে। তাহলে প্রশমনের সৃষ্টি, এটা একটা ভূমিকম্পের ফলাফলের গঠনমূলক দিক। তাহলে এই গেল ভূমিকম্পের ফলাফল। এরপরে আরেকটা কোশ্চেন আমরা একটু দেখে নেই, সেটা হচ্ছে যে পৃথিবীর ভূমিকম্প বলয় সমূহ। পৃথিবীতে অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে ভূমিকম্প প্রবণ এলাকা, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, তাহলে সেই জায়গাগুলো একটু দেখে নেই। প্রথম হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়। তাহলে প্রশান্ত মহাসাগরীয় বলয় কোনগুলো? এই যে দেখো এই অংশটা আর এই যে অংশটা, এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়। সাধারণত এই প্রশান্ত মহাসাগরীয় বলয় পশ্চিম দিকে আলাস্কা পর্বত থেকে শুরু করে কিউরাইল, জাপান, মারিয়ানা, ফিলিপাইন, এইসব দ্বীপের সমান্তরালে এটা এই যে আমাদের কি হয়েছে প্রশান্ত মহাসাগরীয় বলয় তৈরি হয়েছে। সেকেন্ড কি, আলপীয় হিমালয় বলয়। এই যে আলপীয় হিমালয় বলয়, এটা হচ্ছে হিমালয় এবং আল্পস পর্বতগুলির মধ্যে ধরে এশিয়ার পূর্ব উপকূল থেকে, এই যে এশিয়ার পূর্ব উপকূল থেকে ইউরোপের পশ্চিম উপকূল, এই যে ইউরোপের পশ্চিম উপকূল, পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত এটা বিস্তৃত, বিশেষ করে হিমালয় এবং আল্পস পর্বত শ্রেণীগুলোর মধ্যে। আরেকটা হচ্ছে কি, এই যে মধ্য সামুদ্রিক শৈলশিরা ও পূর্ব আফ্রিকার বৃহৎ গস্ত উপত্যকা, এই যে আটলান্টিক মহাসাগরে বিশেষ করে মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর, এই মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর
এটা হচ্ছে যে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর হচ্ছে যে এটা একটা ভূমিকম্প বলয়। তাহলে এটা 3 নম্বরে তোমাদের কোশ্চেন আসতে পারে বা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে যে পৃথিবীর ভূমিকম্প বলয় সমূহগুলো কি কি। তখন তোমাদের এই তিনটে আলোচনা করতে হবে। একটা প্রশান্ত মহাসাগরীয় বলয়, দ্বিতীয় হচ্ছে আলপীয় হিমালয় বলয়, আর তৃতীয় হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরা ও পূর্ব আফ্রিকার বৃহৎ গস্ত উপত্যকা বলয়। তাহলে এইখান পর্যন্ত আজকে তোমাদের ক্লাস। তাহলে আমি আজকে আবার একবার বলি যে এই ভূমিকম্প যে চ্যাপ্টারটা রয়েছে সেই ভূমিকম্প চ্যাপ্টার থেকে তোমাদের ধারণা বলতে ভূমিকম্প কেন্দ্র কাকে বলে, ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে, ভূমিকম্পের তীব্রতা মাপার মানে যন্ত্রটার নাম কি, ভূমিকম্পের যে লেখো যন্ত্র আছে সিসমোগ্রাফ, সেই সিসমোগ্রাফ যন্ত্র কি কাজে লাগে, বা ভূমিকম্পের যে তরঙ্গ সেই তরঙ্গগুলো কি কি, এগুলো শর্ট কোশ্চেন আসতে পারে। বড় কোশ্চেন কি, ভূমিকম্পের কারণ কি কি, ভূমিকম্পের ফলাফল কি কি, এগুলো 5 নম্বরের কোশ্চেন আসতে পারে। আর এই যে লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে পৃথিবীর ভূমিকম্প বলয়সমূহ। ঠিক আছে, তাহলে এইখান পর্যন্ত আজকে। এবং তোমাদের প্রতিবারের মতোই আবার বলি যে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, বা কোন জায়গাটা তোমরা আরো একটু বললে তোমাদের সুবিধে হয়, সেগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আমি পরবর্তীকালে আমরা সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো।